কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি শহর ও পর্যটন কেন্দ্র। এখানে আছে 18 কিলোমিটার দৈর্ঘ্যের অনিন্দ সুন্দর একটি সমুদ্র সৈকত, যা পর্যটকদের কাছে সাগরকন্যা হিসেবে পরিচিত। এটি বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত যেখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দুটোই দেখা যায়। দিগন্তজোড়া সুনীল আকাশ, বিস্তৃত সবুজ ঝাউবন, পরিচ্ছন্ন সাদা বেলাভূমি, নয়নাভিরাম 3 নদীর মোহনা, সুন্দরবন সদৃশ ম্যানগ্রোভ বনাঞ্চল, সুন্দর কারুকার্যে খচিত বৌদ্ধ মন্দির, ঐতিহ্যবাহী রাখাইন তাঁতপল্লী, 200 বছরের পুরনো পালতোলা জাহাজ আর সুইজারল্যান্ড সদৃশ বিস্তৃত চারণভূমি, যা কুয়াকাটাকে করেছে বৈচিত্র্যময়। এছাড়াও কুয়াকাটা ভ্রমণকে আরও আরামপ্রদ করতে ঢাকার সদরঘাট থেকে আমরা লঞ্চে করে গিয়েছিলাম পটুয়াখালী পর্যন্ত এবং পটুয়াখালী থেকে সিএনজি রিজার্ভ করে কুয়াকাটা। আমার 2 রাত 3 দিনের কুয়াকাটা ভ্রমণের অভিজ্ঞতাকে সঙ্গী করে কুয়াকাটার এই বৈচিত্র্যময় পরিবেশকে তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। সো ভিউয়ার্স, চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আমার কুয়াকাটা ভ্রমণ। আমার কুয়াকাটা ভ্রমণটি শুরু হয় ট্যুর লাভার্স অব কিশোরগঞ্জের সাথে ঢাকার সদরঘাট থেকে। দিনটি ছিল 6ই মে, মঙ্গলবার। আমরা যখন সদরঘাট পৌঁছেছি তখন ঘড়িতে বাজে সন্ধ্যা 6:15। এদিকে আমাদের লঞ্চ ছাড়বে সন্ধ্যা 7টায়। কুয়াকাটা ভ্রমণটি চাইলে আমরা বাসে করেও করতে পারতাম, সেক্ষেত্রে টাকা আর সময় দুটোই সাশ্রয় হতো। কিন্তু আমাদের পরিকল্পনা ছিল সদরঘাট থেকে লঞ্চে করে যাব পটুয়াখালীতে, আর পটুয়াখালী থেকে সিএনজি বা বাসে করে কুয়াকাটা। আপনারা যারা বাসে ভ্রমণ করতে চান তারা ঢাকার সায়দাবাদ, আরামবাগ, কমলাপুর বা গাবতলী বাসস্ট্যান্ড থেকে সহজেই এসি বা নন এসি বাসে করে কুয়াকাটা যেতে পারবেন। ভাড়া লাগবে নন এসি বাসের ক্ষেত্রে 750 টাকা, আর এসি বাস 1100 টাকা থেকে 1800 টাকায় পেয়ে যাবেন। যাই হোক, সদরঘাট এসে জানতে পারলাম বর্তমানে পটুয়াখালী যাবার জন্য সন্ধ্যা 7টায় একটা মাত্র লঞ্চ ছেড়ে যায়। পদ্মা সেতু হবার পর সদরঘাটের লঞ্চের সংখ্যা অনেকটাই কমে গেছে, তবে বরিশাল যাবার জন্য বেশ কিছু ভালো মানের লঞ্চ রয়েছে। সুন্দরবন 16, এমখান 7 এর মধ্যে অন্যতম। চাইলে এসব লঞ্চে করে বরিশাল পর্যন্ত গিয়ে বরিশাল থেকে বাসে করেও কুয়াকাটা যেতে পারবেন। এসব ভিআইপি লঞ্চের কেবিন ভাড়াও খুব একটা বেশি নয়, যেমন অ্যাটাচ বাথরুম আর এসি সহ ভিআইপি এই ফ্যামিলি রুমটির ভাড়া 4500 টাকা। এছাড়াও ডাবল বেডের এসি রুমের ভাড়া 2000 টাকা। বিলাসবহুল এই লঞ্চ ভ্রমণের অভিজ্ঞতা আপনার এই ভ্রমণে এনে দেবে ভিন্ন মাত্রা, তাই চাইলে যে কেউই এই অভিজ্ঞতা নিতে পারেন। আমরা যেহেতু পটুয়াখালী যাব, তাই আমরা চলে আসি লঞ্চ টার্মিনালের একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা প্রিন্স আওলাদ 7 নামক লঞ্চের কাছে। একমাত্র এই লঞ্চটি পটুয়াখালী যাবে, ছাড়বে সন্ধ্যা 7টায়। ঘড়িতে অলরেডি সন্ধ্যা 6:30 বেজে গেছে, তাই আমরা খুব দ্রুত 5 জন একসাথে থাকা যায় এমন একটি রুম বুক করে ফেলি। কুয়াকাটা ভ্রমণে সবাইকে স্বাগতম। এই মুহূর্তে আমরা আছি সদরঘাট লঞ্চ টার্মিনালের প্রিন্স আওলাদ 7 নামক লঞ্চে। 3 তলার উপর আমরা এই লঞ্চের একটি ভিআইপি কেবিন নিয়েছি, যেটাতে আমরা 5 জন থাকবো। চলুন দেখাই রুমের ভেতরকার অবস্থা। আমাদের ভিআইপি কেবিনের অবস্থান লঞ্চের একেবারে পেছনের দিকে। এই হচ্ছে আমাদের রুম। এটি মূলত অ্যাটাচ বাথসহ একটি এসি ভিআইপি ফ্যামিলি রুম, যার ভাড়া 6000 টাকা, যেখানে একটি বড় বেড, একটি দেরাজ, একটি ডবল সোফা আছে। রুমের সাথেই একটা বেসিন সহ ছোট্ট একটা বারান্দা আছে। এই বারান্দার পরেই মূলত নদী। বারান্দার সাথে অ্যাটাচ করে রয়েছে একটা বাথরুম। এই হলো বাথরুমের অবস্থা। ঘড়িতে সন্ধ্যা 7টা বাজার পরেই আমাদের লঞ্চ সদরঘাট থেকে যাত্রা শুরু করলো পটুয়াখালীর দিকে।
আমরা যে ভিআইপি কেবিনটি নিয়েছি সেখানে একটি ডাইনিং স্পেস রয়েছে। এই হচ্ছে সেই ডাইনিং স্পেস। এখানে মোট 5টা চেয়ার রয়েছে, আর কাকতালীয়ভাবে আমরাও 5 জন এখানে বসে আমরা আমাদের রাতের ডিনার সেরে নিতে পারবো। আমরা যে রুমটাতে রয়েছি, অর্থাৎ যে ভিআইপি রুমটাতে রয়েছি, সেটা নামই শুধুমাত্র ভিআইপি রুম নয়, এখানে রয়েছে বেশ কিছু সুযোগ সুবিধা। যেমন এই রুমের সাথেই রয়েছে ছোট্ট একটা বারান্দা। এই রুমটা ওপেন করলেই বারান্দাতে যাওয়ার রাস্তা, আর বারান্দাতে একটা জালনা মতন আছে। এটা খুললে খুব সহজেই নদীর যে হাওয়া সেটা উপভোগ করা যায়। সদরঘাটের ব্যস্ত জনজীবন থেকে আমরা এগিয়ে চলেছি সাগরকন্যা কুয়াকাটার পথে। আমাদের লঞ্চ খুব সকাল সকাল পটুয়াখালী পৌঁছাবে। অনেকটা লম্বা সময় ধরে আমাদের লঞ্চে কাটাতে হবে, তাই আমরা লঞ্চ থেকে হালকা কিছু খাবার কিনে রাখলাম। লঞ্চের ভেতর আমাদের হালকা খাবার দাবার আর খোশ গল্প ভালোই জমে গিয়েছিল। সেই সাথে লঞ্চের দেওয়া কফি যোগ করলো ভিন্ন মাত্রা। ভিআইপি কেবিনে আমাদের প্রত্যেককে কফি প্রোভাইড করা হয়েছে। এই কফি আর 2 বোতল পানি হচ্ছে কমপ্লিমেন্টারি হিসেবে দেওয়া হয়েছে। তো রাফি, কফির স্বাদ কেমন? তুমি তো খেয়েছো কফি। ভালো, মোটামুটি টেস্ট ভালোই আছে। মজার কফি? তুমি তো আচ্ছা, কেক দিয়ে খাচ্ছো, কেমন লাগছে? আর এই হচ্ছে এবার আমাদের অ্যাডমিন ইভান। কফি আর সাথে কি কেক আছে? না, কেক নাই, শুধু কফি কেমন ছিল? একটু কম লাগতেছে। কম লাগতেছে? আমার কাছে কিন্তু চিনি অনেক বেশি লাগতেছে। ঠিক আছে। রাত 10টায় আমাদের রাতের খাবার চলে আসে। আমাদের রুমের পাশেই ডাইনিং স্পেসের ডাইনিং টেবিলে আমাদের খাবার পরিবেশন করা হয়। আমাদের রাতের খাবার রেডি। রাতের খাবার আমরা লঞ্চে অর্ডার করেছি। সাধারণত যারা কেবিনে থাকে তাদের কেবিনে এসে এখানকার জাহাজের লোকেরা অর্ডার নিয়ে যায়। আর আমরা যেই লঞ্চে যাচ্ছি সেখানে 2 প্রকারের প্যাকেজ আছে। একটা হচ্ছে মুরগির মাংসের প্যাকেজ, যেটার মূল্য হচ্ছে 280 টাকা, আর আরেকটা হচ্ছে মাছের প্যাকেজ। মাছের মধ্যে পোয়া মাছ আর আই মাছ রয়েছে। তো আই মাছ ছোট দেখে আমরা সেটা নিইনি, আমরা প্রত্যেকেই মুরগির যে প্যাকেজটি আছে সেটা নিয়েছি। সাথে রয়েছে ডাল, সেটা হচ্ছে ভুনা ডাল। আর সাধারণত লঞ্চের যে ভুনা ডালটা সেটা খুব স্পেশাল। তো আমরা সবাই খেয়ে দেখি আসলে কেমন লাগলো না। খুব মজা। মাজার বললো যে ডাল খুব মজা হয়েছে। আশা করি মুরগির মাংসটাও মজা হবে। এবার একটু খেয়ে দেখো মুরগির মাংসটা কিরকম। মুরগির মাংসটাও বেশ মজা। আর এর আগে আমি লঞ্চে অনেকবার ভ্রমণ করেছি, লঞ্চের ডাল সবসময় স্পেশাল, সেটা আপনাদের দেখাবো। মুরগির মাংস কেমন? মুরগির মাংসের টেস্টটা ভালো বেশি। ভালো বেশি। আগেই বলেছিলাম যে লঞ্চের ডাল খুবই স্পেশাল। বরাবরের মতো এবারও ডাল খেয়ে অনেক মজা পাচ্ছি। আসলে অনেক টেস্টি ডালটা। রাতের খাবারের পর রুম থেকে বের হয়ে আমরা সবাই মিলে লঞ্চটা একটু ঘুরে দেখতে বের হই। দোতলাতে রয়েছে একটা কফি হাউস। এখানে কফি ছাড়াও কেক, বিস্কুট, চকলেট, চিপস সহ নানা রকম খাবার জিনিস পাওয়া যায়। এখান থেকেই আমরা হালকা খাবার কিনে নিয়েছিলাম। এর সাথেই আছে লঞ্চের ক্যান্টিন। এখান থেকেই লঞ্চের কেবিনে কেবিনে খাবার সরবরাহ করা হয়। নিচের দিকে রয়েছে উন্মুক্ত ডেক। এখানে যে যার মতো বিছনার চাদর বিছিয়ে শুয়ে আছে। এই ডেকের ভাড়া জনপ্রতি 500 টাকা করে। ডেকের এক প্রান্তে আছে একটা চায়ের দোকান, সাথে কেক বিস্কুটের ছোট্ট একটা দোকানও আছে। শেষের দিকে রয়েছে ইঞ্জিন আর জেনারেটর কক্ষ, তাই এখানে বিকট শব্দ। এর সাথেই রয়েছে একটা খাবার হোটেল। এখানে ভাতের সাথে বিভিন্ন প্রজাতির মাছ আর মুরগির মাংস পাওয়া যায়। ডেকের শুরুতে প্রথম শ্রেণীর সিঁড়ির কাছে রয়েছে কেবিন বুকিং নম্বর। আমরা অনেকটা রাত অবধি রুমের বাইরে কাটাই, নদীর খোলা হাওয়ায় রাতের প্রকৃতি উপভোগ করি। এরপর আমি রুমে ফিরে আসি। ঘড়িতে বাজে প্রায় 12টা। আরও বেশ কিছুক্ষণ সময় বাইরে থাকার ইচ্ছা ছিল, কিন্তু বাইরে প্রচণ্ড বাতাস, তাই বাধ্য হয়ে রুমে চলে এসেছি।
কিছুটা সময় ঘুমাতে হবে, কারণ পরবর্তী দিন আরও বেশ কিছুটা জার্নি বাকি রয়েছে, অর্থাৎ কুয়াকাটা পৌঁছানোর জন্য পটুয়াখালী থেকে বাস ধরতে হবে। তাই এবার ঘুমানোর পালা। আর সকাল সকাল হয়তো আমরা পটুয়াখালীর কাছাকাছি পৌঁছে যাব, সেটা আপনাদের দেখাবো। আমার ঘুম ভাঙে সকাল 6টায়। সূর্যি মামা একটু আগেই উদিত হয়ে গেছে। লঞ্চের সামনে এগিয়ে দেখলাম আমরা পটুয়াখালী পৌঁছে গেছি। ইতোমধ্যে অনেক লোক লঞ্চ থেকে নেমে গেছেন, অনেকে নামছেন। লঞ্চে বাকি রয়েছি আমরা সহ হাতে গোনা কয়েকজন। তাই লঞ্চ ঘাটের সকালের এই সুন্দর প্রকৃতিকে আর বেশিক্ষণ উপভোগ করতে পারলাম না। দ্রুত ফ্রেশ হয়ে ব্যাগপত্র সব নিয়ে এগিয়ে চললাম ঘাটের দিকে। লঞ্চঘাট থেকে আমাদের প্রথমে যেতে হবে বাস স্ট্যান্ড, সেখান থেকে বাসে করে কুয়াকাটা। লঞ্চঘাট থেকে বের হয়ে আমরা একটা সিএনজি পেয়ে যাই। আমরা 5 জন থাকায় সিএনজি রিজার্ভ করে চলি কুয়াকাটার দিকে। সিএনজি রিজার্ভ ভাড়া নেয় 1100 টাকা। বাসে যেতে হলে এই পথ দিয়ে জনপ্রতি 10 টাকা অটো ভাড়ায় প্রথমে যেতে হবে বাস স্ট্যান্ড। পটুয়াখালীর সুন্দর রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি বাস স্ট্যান্ড হয়ে কুয়াকাটার দিকে। এটাই বাস স্ট্যান্ড। এখান থেকে কুয়াকাটার বাস ভাড়া জনপ্রতি 180 টাকা করে। পটুয়াখালী থেকে কুয়াকাটার দূরত্ব প্রায় 70 কিলোমিটার। রাস্তা মোটামুটি ভালো, আর যেতে সময় লাগে 2 থেকে 2.5 ঘন্টার মতো। যাবার পথে কলাপাড়া বাসস্ট্যান্ডের কাছে সিএনজির চাকা পাংচার হয়ে যায়। কাজে হাতে কিছুটা সময় পাওয়ার কারণে সেখানেই আমরা আমাদের সকালের খাবার সেরে নেই। প্রায় 2 ঘন্টা 15 মিনিটের মধ্যে আমরা কুয়াকাটা পৌঁছে যাই এবং গাড়ি থেকে নেমে সোজা চলে আসি সমুদ্র সৈকতে। সমুদ্রে তখন ভাটা চলছে, পাড়ে পড়ে আছে প্রচুর বালির বস্তা। তাই মানুষজনদের এই দিকটা দিয়ে সমুদ্র স্নান করতে খুব একটা দেখা যায় না। সৈকতের পাশেই কুয়াকাটার 3 নদীর মোহনার কাছে গড়ে ওঠা সুন্দরবন সদৃশ ফাতরার বন ঘোরার জন্য বোট সার্ভিসের কাউন্টার রয়েছে। প্রতিদিন সকাল 10টায় প্রতি বোটে 30 থেকে 35 জন করে নিয়ে ঘুরিয়ে আনে। আর এই ঘোরাঘুরির জন্য জনপ্রতি খরচ হয় 350 টাকা। এই ভ্রমণটি করতে সময় লাগে 4 ঘন্টার মতো। প্রথমেই কুয়াকাটাতে রাতে থাকার জন্য আমরা হোটেল খুঁজতে বের হই। সমুদ্রের পাড় ঘেঁষে বেশ কয়েকটা হোটেল রয়েছে। আমরা যেহেতু 5 জন ছিলাম, তাই আমাদের জন্য ডাবল বেডের বড় একটি রুম দরকার ছিল। অনেক খোঁজাখুঁজি করে হোটেল সি প্যালেসের 3য় তলায় সি ভিউ রুমটি পছন্দ হয়ে যায়। 2 রাতের জন্য 4500 টাকায় আমরা রুমটি বুক করে নেই। রুমটিতে রয়েছে টিভি, ওয়াইফাই ও এসির সুবিধা এবং বাথরুমে গিজারও রয়েছে। তবে এই রুমের সবচেয়ে বড় সুবিধা হলো রুম থেকে এবং রুমের বাইরে থেকে সমুদ্র দেখা যায়। দুপুরের খাবার খেতে আমরা চলে আসি পৌষি রেস্টুরেন্টে। এর অবস্থান আমাদের হোটেলের পাশেই, মাত্র 1 মিনিটের হাঁটা পথ। খাবার মেনু দেখে দুপুরের খাবার অর্ডার করি। দুপুরের খাবারে ভাতের সাথে আমরা নিই শুটকি ভর্তা, সবজি, ডাল আর মুরগির মাংস। খাবারের মান খুব একটা ভালো লাগেনি। খাবারের পর আমরা হোটেলে ফিরে আসি। আমাদের হোটেল রুমের ওপরে ছোট্ট একটা ছাদ রয়েছে, আছে ছাদে ওঠার সিঁড়ি। ছাদে রয়েছে 2টি দোলনা, যেখানে বসে সমুদ্র দেখার মজাই আলাদা। অপার সৌন্দর্যের লীলাভূমি সাগরকন্যা খ্যাত কুয়াকাটার সৈকতের দৈর্ঘ্য প্রায় 18 কিলোমিটার। এর অবস্থান পটুয়াখালী জেলার কলাপাড়া থানার লতাচাপলি ইউনিয়নে। এটি কক্সবাজারের পর বাংলাদেশের অন্যতম নৈসর্গিক সমুদ্র সৈকত। ঢাকা থেকে সড়ক পথে কুয়াকাটার দূরত্ব প্রায় 380 কিলোমিটার, বরিশাল থেকে 108 কিলোমিটার আর পটুয়াখালী সদর থেকে 70 কিলোমিটার। কুয়াকাটা নামের পেছনে রয়েছে আরাকানিদের এদেশে আগমনের ইতিহাস। কুয়া শব্দটি এসেছে কূপ থেকে। ধারণা করা হয় 18 শতকে মুঘল শাসকদের দ্বারা বার্মা থেকে বিতাড়িত হয়ে আরাকানিরা এই অঞ্চলে এসে বসবাস শুরু করে। তখন এখানে সুপেয় জলের অভাব পূরণ করতে তারা প্রচুর কুয়ো বা কূপ খনন করেছিলেন। সেই থেকে এই অঞ্চলের নাম হয়ে যায় কুয়াকাটা। কুয়াকাটাতে ঘোরাঘুরির জন্য 2টি সাইট রয়েছে। একটা হলো পূর্ব দিক, যেদিকে গঙ্গামতির চর, কাকড়া বিচ, কাউয়ার চর,
ঝাউবন, বৌদ্ধ মন্দির, মিনি সুইজারল্যান্ড সদৃশ চারণভূমি ইত্যাদি আছে। আর অপর পাশটা হলো পশ্চিম দিক, যেদিকে আছে লেম্বুর বন, সুটকিপল্লী, ঝাউবন, তিন নদীর মোহনা সহ বেশ কিছু স্পট। দুটো পাশেই ঘোরার জন্য রয়েছে মোটরসাইকেলের ব্যবস্থা। একটা মোটরসাইকেলে ড্রাইভারের পিছনে 2 জন বসতে পারে। আমরা যেহেতু 5 জন ছিলাম, তাই একজন ড্রাইভার সহ 2টি মোটরসাইকেল ভাড়া করি। 2 দিনে সবকটি স্পট ঘোরানোর জন্য ভাড়া নেয় 2000 টাকা। প্রথম দিন সূর্যাস্ত দেখার জন্য আমরা পশ্চিম অংশকে বেছে নেই। মোটরসাইকেলে যাত্রা করি কুয়াকাটার অন্যতম স্পট লেবুর চরের দিকে। লেবুর চরে যাবার পথে এই জায়গাটির সৌন্দর্য বলে বোঝানো যাবে না। সাগরের পার ঘেঁষে অনেকটা জায়গা জুড়ে ব্লক বসানো হয়েছে, তাতে আবার লাল, হলুদ আর সবুজ রং করা আছে। এখানে বসে সমুদ্র দেখার মজাটাই আলাদা। জোয়ারের সময় সমুদ্রের ঢেউ ব্লকগুলোতে এসে যখন আছড়ে পড়ে, তখন এক মোহনীয় দৃশ্যের সৃষ্টি হয়। এই ব্লক বিছানো পথে কিছু পথ অতিক্রম করে নিচের দিকে নামতে হয়, কারণ উপরের দিক দিয়ে সম্পূর্ণ রাস্তাটি এখনো কমপ্লিট হয়নি, নির্মাণের কাজ চলছে। নিচের দিকে নেমে এবার আমাদের পথ চলা শুরু হলো একেবারে সাগরের পার ঘেঁষে। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, কইছি আমি মন পাগেলা বসন্তকালে। তুমি বন্ধ কালা পাখি, আমি বসন্তকালে। সামনে যে পাথরগুলো পড়ে আছে সেগুলো কিন্তু প্রবাল পাথর নয়, এগুলো হচ্ছে পাথর, বালি আর সিমেন্টের তৈরি ব্লকের খণ্ডাংশ। কিছুক্ষণের মধ্যেই আমরা চলে এলাম লেবুর চরের কাছে, যার সাথেই রয়েছে সুন্দর লেবুর বন। কুয়াকাটার অন্যতম পর্যটন স্পট লেবুর চরেই লেবুর বন অবস্থিত। এটি স্থানীয়দের কাছে লেম্বুর বন হিসেবে পরিচিত। কুয়াকাটার বেড়িবাঁধ থেকে লেবুর চরে অবস্থিত এই লেম্বুর বনের দূরত্ব প্রায় 5 কিলোমিটার। এ বনে কেওড়া, গেওয়া, গরান, করই, গোলপাতা সহ বিভিন্ন প্রজাতির গাছ আছে। অতীতে এটি সুন্দরবনের অংশ হিসেবে ছিল, কিন্তু বর্তমানে সুন্দরবন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। লেবুর বন নামটি শুনলেই প্রথমেই যেটা মাথায় আসে সেটা হলো লেবুর বাগান জাতীয় কিছু একটা হবে, যেখানে প্রচুর লেবু পাওয়া যাবে। সোশ্যাল মিডিয়াতে এই জায়গাটির ছবি পোস্ট করার পর আমাকে অনেকেই কমেন্ট করে বলেছেন এখান থেকে লেবু নিয়ে আসতে। প্রকৃতপক্ষে তেমন কিছুই নেই এই লেবুর বনে। লেবুর বন কথাটি এসেছে লেম্বুর বন থেকে। লেবুর বন নিয়ে রয়েছে ছোট্ট একটা গল্প। লেম্বু ছিল রাখাইন সম্প্রদায়ের একটা মেয়ের নাম। একসময় তাদের বসতবাড়ি আর বাগান ছিল এখানে। সমুদ্রের করাল গ্রাসে তাদের সেই ঘরবাড়ি, জমি জিরাত সবই হারিয়ে গেছে। রয়ে গেছে বাগান এলাকার কিছু অংশ, আর সেই নামটাও ধীরে ধীরে পরিবর্তন হতে হতে লেম্বু থেকে লেবু বনে পরিচিতি লাভ করে। তবে আমাদের গাইড কাম ড্রাইভারের মুখে এই লেম্বুর বনের গল্পটি শুনলাম একটু ভিন্নভাবে। চলুন তার মুখ থেকে স্থানীয়ভাবে প্রচলিত গল্পটি শোনা যাক। কুয়াকাটা ট্যুরের প্রথম দিনের ভ্রমণে আমরা এই মুহূর্তে আছি লেবুর বনে। মূলত এটাকে বলা হয় লেম্বুর বন, আর এটার পিছনে রয়েছে একটি কাহিনী যেটা বলবে আমাদের আজকের এই ভ্রমণের ড্রাইভার কাম আমাদের গাইড আবু সালে ভাই। আবু সালে ভাইকে প্রশ্ন করব যে এটার নাম কিভাবে লেম্বুর বন হলো। আমার নাম মোহাম্মদ আবু সালে, আমি হলাম কুয়াকাটা ট্যুরিস্ট গাইড। এটার নাম হইলে লেম্বুর বন। 1784 সালে আমাদের অঞ্চলে রাখাইন আসছে, মায়ানমার থেকে, আরাকান একটা রাজ্য থেকে আমাদের অঞ্চলে রাখাইন আসছে। তখন এই এলাকার জঙ্গল ছিল, তখন এই রাখাইন আইসা এই এলাকায় আপনার রাজত্ব করত। ওনার নাম ছিল লেম্বু মাতুব্বার, ওনার নামে নামকরণ হচ্ছে লেম্বুর বন। এই লেম্বুর বনে আপনার রাখাইনেরা একসময় রাজত্ব করত। লেবুর বন থেকে আমরা আরও সামনে এগিয়ে যাই, যেখানে রয়েছে আন্ধারমানিক, শিববাড়িয়া আর বিষখালী নদীর মোহনা। এই মুহূর্তে আমরা আছি কুয়াকাটার লেবুর বন পার হয়ে সর্বশেষ যে স্পটটি আছে, অর্থাৎ 3 নদীর মোহনার কাছাকাছি। সোজা যে নদীটি দেখা যাচ্ছে এটা হচ্ছে আন্ধারমানিক, এটা সোজা চলে গেছে, আর বামে চলে গেছে বিষখালী নদী, আর ডান দিকে গেছে হচ্ছে শিববাড়িয়া নদী। এই 3 নদীর মোহনা দেখতে অনেক সুন্দর। যারা কুয়াকাটা আসবেন অবশ্যই অবশ্যই এই জায়গাটা দেখতে আসবেন।
আর এই জায়গাটা খুবই সুন্দর, যারা আসবেন পাশে ঝাউবন পাবেন, নদীর ওপারে ফাত্রার বন, বরগুনা জেলা অবস্থিত। এখানে আসলে বিকালবেলাটা আপনি সময়টা কাটাইতে পারবেন, ঝাউ গাছের সাথে ছবি তুলতে পারবেন, সূর্য অস্তটা এখান থেকে উপভোগ করতে পারবেন। যারা আসবেন অবশ্যই 3 নদীর মোহনাটা দেখতে আসবেন বাইকে করে। আর ফাত্রার বন যদি যেতে চাই এখান থেকে, তাহলে কি স্পিড বোটের ব্যবস্থা আছে? স্পিড বোটের এখান থেকে স্পিড বোটের ব্যবস্থা আছে। জনপ্রতি কত টাকা লাগে? 200 টাকা করে নেয়। জনপ্রতি 200 টাকা লাগে। যাওয়া এখান আসা। থেকে ফাত্রার বন ঘুরে আবার এখানে নামিয়ে দেবে, এই তো? হ্যাঁ। আচ্ছা। লেবুরচরের এই শেষ প্রান্তটিতে দাঁড়ালে সুন্দরবনের সবুজ গাছের সারি দেখা যায়। আন্ধারমানিক নদীর মোহনার পশ্চিম দিকে অবস্থিত এই সুন্দরবন মূলত ফাত্রার চরে অবস্থিত ম্যানগ্রোভ বনাঞ্চল। ভৌগোলিকভাবে এর অবস্থান বরগুনা জেলায় হলেও কুয়াকাটা ভ্রমণে এসে পর্যটকেরা বিনোদনের জন্য সেখানে ট্রলার যোগে যাতায়াত করে। বিকেলটা ছিল বেশ মনোরম, ঝিরিঝিরি বাতাস আর শেষ বিকেলের মৃদু তাপ সব মিলে বেশ উপভোগ্য। ছোট ছোট 2টি ছেলে ঘোড়া নিয়ে অপেক্ষা করছে পর্যটকদের। ঘোড়ায় উঠে ছবি তোলা আর ঘোড়ার পিঠে চড়ে কিছু পথ ঘোরানো, এই তাদের জীবিকা। লেবুরচরের শেষ অংশটিতে আমরা অনেকটা সময় কাটাই। মূলত এখানকার চারপাশের শান্ত ও স্নিগ্ধ প্রকৃতি পর্যটকদের মন কাড়ে। এখানে সময় কাটাতে ইচ্ছে করে, এখান থেকে যেতে মন চায় না। লেবুর বনের শেষ প্রান্তে অর্থাৎ 3 নদীর মোহনার কাছেই রয়েছে ঝাউবন, অপূর্ব সুন্দর। এই মুহূর্তে আমি আছি ঝাউবনের কাছে, আপনারা দেখতেই পাচ্ছেন। চলুন একটু ভিতরে প্রবেশ করে দেখা যাক ঝাউবনের ভিতরকার অবস্থা। জায়গাটা বেশ নিরিবিলি, মানুষজন এদিকটায় খুব বেশি আসেন না। ঘন ঝাউবনের ভেতর দিয়ে একাকী হাঁটলে কেমন যেন একটা গা ছমছম অনুভূত হয়। তবে ঝাউবনের বাইরের দিকটা ছবি তোলা আর ভিডিওগ্রাফির জন্য আদর্শ জায়গা। ঝাউবনের আশেপাশে বেশ খানিকটা সময় কাটিয়ে সূর্যাস্ত দেখার জন্য আমরা লেবুরচরের যে অংশটা থেকে সূর্যাস্ত ভালো দেখা যায় সেখানে চলে যাই। সূর্যাস্তের সময় বিস্তীর্ণ লেবুরচরে আছড়ে পড়া সূর্যের সোনালী আভা চারপাশে এক মনোমুগ্ধকর অপার্থিব দৃশ্যের অবতারণা করে। এ কারণে প্রাকৃতিক সৌন্দর্য বেষ্টিত এই লেবুরচর পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান হিসেবে বিবেচিত হয়। লেবুরচরের এই দিকটায় সময় কাটানোর জন্য বেশ কয়েকটা দোলনা রয়েছে। নামমাত্র মূল্যে এখানে বসে দোল খেতে খেতে ছবি তুলতে পারবেন, পাশাপাশি ভিডিওগ্রাফি করতে পারবেন। সূর্যাস্তের সময়টাতে কুয়াকাটার এই পশ্চিম অংশ অর্থাৎ লেবুরচরের আকাশ ছিল ঘন মেঘে ঢাকা, তাই কুয়াকাটার সূর্যাস্তের অপরূপ দৃশ্য দেখার পরিপূর্ণ সুযোগ হলো না। সন্ধ্যা হওয়ার আগেই সূর্য চলে গেল মেঘের আড়ালে। তবে এখানকার প্রাকৃতিক বৈচিত্র্য ভুলিয়ে দিল সবকিছু। আমরা আটকে গেলাম লেবুরচরের মোহনীয় সৌন্দর্যে। সমুদ্র যেন আমাদের সবাইকে ক্ষণিকের জন্য সম্মোহিত করে ফেলেছে। সন্ধ্যা পর্যন্ত আমরা সবাই লেবুরচরে কাটাই, তারপর রওনা হই হোটেলের দিকে। পথিমধ্যে একটা সামুদ্রিক মাছের মার্কেটে কিছু সময়ের জন্য দাঁড়াই। এখানে বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ, অক্টোপাস আর কাঁকড়া বিক্রি হয়। মাছের আকার অনুযায়ী দামের তারতম্য হয়। এখান থেকে মাছ কিনলে এরাই আপনাকে ফ্রাই করে দেবে। আমরা কোনো মাছ কিনিনি, তাই মাছ বাজার থেকে দ্রুত মোটরসাইকেলে চলে আসি হোটেলে। হোটেল রুমের বারান্দা থেকে রাতের কুয়াকাটাকে দেখতে বেশ লাগে। বিচের চারপাশের মার্কেটগুলো বেশ জমে উঠেছে, আর রাতের সাগরের সৌন্দর্যের কথা আলাদা করে নাইবা বললাম। রাতের সাগরকে উপভোগ করার জন্য আমরা দ্রুত রাতের খাবার সেরে নেই, তারপর সোজা চলে যাই সমুদ্র সৈকতে। রাতে জোয়ার চলছিল, চারপাশের নিস্তব্ধতা সমুদ্রের গর্জনকে বাড়িয়ে দিচ্ছিল
বহু গুণে। এ যেন এক অনাবিল সুর লহরী, যে লহরীর ছন্দে মোহিত হয়ে আমরা কজনা সৈকতে দাঁড়িয়ে আছি সাগর পানে চেয়ে। এভাবেই কেটে গেল অনেকটা সময়। যখন সম্বিত ফিরল তখন মনে হলো আগামীকাল ভোরে বের হতে হবে কুয়াকাটার পূর্ব পাশ ভ্রমণে। আমাদের সকলের ঘুম প্রয়োজন, তাই নিতান্ত বাধ্য হয়ে আমরা হোটেলে ফিরে আসি। কুয়াকাটা ভ্রমণের প্রথম দিন এই পর্যন্তই। দেখা হবে দ্বিতীয় পর্বে, যেখানে আমরা কুয়াকাটার পূর্ব পাশের যে সাইট সিইং আছে সেগুলো ঘুরে বেড়াবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।